ডিয়ার অ্যাসপিরেন্টস, গত দিনে তোমাদের ডব্লিউবিসিএস 24-এর পরীক্ষাটি হয়ে গেল প্রিলিমিনারি। তো আশা করছি মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিয়েছো এবং ওই পরীক্ষাটিতে অর্থাৎ 2024-এর বিসিএস পরীক্ষাটিতে যাদের স্কোর মোটামুটি 95 প্লাস হচ্ছে, 95 প্লাস যাদের হচ্ছে, তারা মোটামুটি মেন্সের ভাবনা নিয়ে পড়া শুরু করো। ওকে, আমি বারবার তোমাদের বলেছি, আগেও বলেছি যে এই সময়টা, যে সময়টা এখন অতিবাহিত করছো, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ 2024-এরটা হয়ে গেল, এই বছরেই 25-এরটা হবে, তারপর 26-27, অর্থাৎ কি 4খানা ডব্লিউবিসিএস কিন্তু একদম তোমাদের 2 বছরের মধ্যেই কিন্তু হতে চলেছে। তাহলে 24 হয়ে গেল, এখন 25 বাকি আছে, 26 বাকি আছে, 27 বাকি আছে। খুব শীঘ্রই 25-এর নোটিফিকেশনটাও কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে যেখানে আগে একটা প্রিপারেশন নিয়ে 1 বছরের জন্য পরীক্ষা দিতে পারতে, এখন সেখানে একটা প্রিপারেশন নিয়ে 3 বছরের জন্য পরীক্ষা দিতে পারছো, ঠিক? তো এই সুবর্ণ সময়টাকে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? একটা ডব্লিউবিসিএস এর জব গভর্নমেন্ট জব, তার মানে কি এখানে রেসপেক্ট আছে, প্রেস্টিজ আছে, হ্যাঁ, এবং তার সাথে সাথে একটা গভর্নমেন্ট জবের যে সিকিউরিটি সেটা রয়েছে। অনেকে প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করছো এবং সেখানে অনেক বেশি স্যালারি সেখানে পাচ্ছ, কিন্তু গভর্নমেন্ট জবের একটা আলাদা ক্রেজ আমাদের সোসাইটিতে রয়েছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা ক্লিয়ার প্ল্যান থাকা দরকার, ঠিক আছে, যে আমরা কিভাবে সাকসেস হতে পারি। তো যারা আমার চ্যানেলটিকে ফলো করছো দীর্ঘদিন ধরে বা নতুন, তারা অবশ্যই চ্যানেলের ম্যাটেরিয়ালস গুলো দেখেছো এবং আশা করছো যে তোমরা আমার কাছে পড়তে চাও। তো সেই হিসাবে না, ডব্লিউবিসিএস এর যে নিউ ব্যাচ, তোমরা বলছিলে বারবার করে আমাকে যে নতুন ব্যাচ কবে শুরু হবে, সেই বিষয়ে কিন্তু আমি এটা বলছি। ওকে, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। নতুন ব্যাচ বলতে যে কম্বাইন্ড ব্যাচটি চলছিল সেটার সঙ্গে আমি মার্জ করব, কারণ সেখানেও আমি নতুন করে আবার শুরু করছি। তো যার জন্য কি হচ্ছে, আগামী 20 তারিখ থেকে 20th অফ জুন, 20th অফ জুন 20 তারিখ থেকে কিন্তু তোমরা অবশ্যই নতুন ব্যাচটাতে জয়েন করতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটি হচ্ছে ডব্লিউবিসিএস এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপরে আছে। তোমরা আমার কাছে পড়লে আহ, বা না পড়লে এতে কিছু আসে যায় না। বিষয়টা হচ্ছে যে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে। আমি একটা কথা সব সময় বলি, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর মতন পরীক্ষাটাকে যদি ক্র্যাক করতে হয়, তাহলে সেটা কোনো কোচিং ইনস্টিটিউট তোমাকে পাইয়ে দেবে না। সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার নিজের ওপরে। ওকে, অর্থাৎ সেলফ স্টাডি, এটাকে মোস্ট প্রায়োরিটি দিতে হবে, সেলফ স্টাডিকে। ওকে, তো এখানে গত দিনে যারা পরীক্ষা দিলে তারা বুঝতেই পারছো যে কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কিছু কিছু পরিবর্তন হচ্ছে। তাই কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের যে পড়াশুনো সেই প্যাটার্নটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। এতদিন ধরে ডব্লিউবিসিএস এর সাথে একটা কথা প্রচলিত ছিল যে যার এমসিকিউ প্র্যাকটিস ভালো আছে সে বিসিএস টাকে কোয়ালিফাই করবে, কিন্তু বিগত দিনের যে প্রশ্নপত্র তোমরা দেখলে, সেটা দেখে মনে হচ্ছে না যে আমাদের একটুখানি ইউপিএসসি ওরিয়েন্টেড ভাবনাটা এসছে পরীক্ষার প্রশ্নের মধ্যে? তো এটা কিন্তু আগামী দিনে হতে চলেছে, কারণ রাজ্য সরকার সবসময় চাইবে যে তার ছেলে মেয়েরা যাতে ইউপিএসসি তেও বেশি বেশি করে কোয়ালিফাই করতে পারে বা সেই পরীক্ষাগুলো দিতে পারে। তাই রাজ্যের পরীক্ষাটা যাতে ওই ইউপিএসসির ধাঁচে যায়, সেই প্রয়াসটা কিন্তু এই নতুন সরকার করবে বলে এই প্রথম প্রশ্ন দেখেই কিন্তু আমাদের মনে হয়েছে। তো সেই কারণে যে স্মার্ট স্ট্র্যাটেজি সেটা নেওয়া দরকার, আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং এখানে আমি যা যা কিছু বলবো সেই বিষয়গুলোকে একটু নোট ডাউন করবে। ওকে, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রিলিমস এর স্ট্র্যাটেজি কি হবে, মেইনস এর স্ট্র্যাটেজি কি হবে। এখানে তো লেখা হয়েছে প্রিলিমস স্ট্র্যাটেজি, মেইনস স্ট্র্যাটেজি, কিন্তু এই দুটোকে আমি আলাদা করে দেখতে চাই না। কারণ বিসিএস এর প্রিপারেশনে প্রিলিমস এর জন্য আলাদা করে পড়া আর মেইনস এর জন্য আলাদা করে পড়া এটা হয় না। এটা তোমাদের ধারণাটাকে পাল্টে ফেলতে হবে এবং মেইনসকে টার্গেট করেই পড়তে হবে। আর প্রিলিমস আর মেন্স এর মধ্যে কি তফাৎ করবে? এই যে যে গতদিনে যে প্রশ্ন এসছে, এইরকম প্রশ্ন তো মেন্সেও আসে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো সেই কারণে প্রিলিমস আর মেন্সকে আলাদা করে দেখার কিছু নেই, একই করে দেখতে হবে।
আচ্ছা, অপশনাল স্ট্র্যাটেজির কথা যখন আমি বলছি, তো অপশনালের ক্ষেত্রে তোমরা সেই পেপারটাকেই অপশনাল হিসাবে গ্রহণ করবে যে পেপারটা হয় তুমি গ্র্যাজুয়েশনে খুব ভালোভাবে পড়ে এসেছো, আদারওয়াইজ যে পেপারটার স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে, বা যে পেপারটার জন্য তুমি টিচার অ্যাভেলেবেল করতে পারবে, সেই ধরনের পেপারকে নেবে। ঠিক আছে? কোন সাবজেক্টে মার্ক কম ওঠে, কোন সাবজেক্টে মার্ক বেশি ওঠে, এই সমস্ত ভাবনা চিন্তার দরকার নেই। তুমি অপশনাল পেপার হিসাবে এমন একটা পেপারকে চুজ করলে সেটার জন্য তোমার আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে। তাহলে এটা করতে গেলে তোমার যে মেইন প্রিপারেশন আছে না, কোর প্রিপারেশন আছে, সেটা হ্যাম্পার হবে। এই জন্য অপশনাল পেপার চুজ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে ফার্দার আমি একটি আলাদা ভিডিও করে আমি অবশ্যই জানিয়ে দেব। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজিতে, মানে প্রিপারেশন যে ডিউরেশন, সেই জায়গাতে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কারণ অনেক ছেলে মেয়েরা আছে যারা চাকরি বাকরি অলরেডি করছে, হয় বা সে সরকারি চাকরি হোক বা প্রাইভেট সেক্টরে হোক। তাহলে তাদের পড়াশোনার জন্য যে টাইমটা লাগবে সেটা কি করে হবে বা কি করে তারা ম্যানেজ করবে, এই বিষয়টাকে কিন্তু আমি এখানে আলোচনা করতে চলেছি। আর বুক লিস্ট অ্যান্ড রিসোর্সের কথা যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের একেবারে নতুন শুরু করছো তারা অবশ্যই অবশ্যই এনসিইআরটি বা যে রাজ্যে বসবাস করছো সেই রাজ্যে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে ক্লাসের বইগুলো রয়েছে না, বিশেষ করে ক্লাস 9, 10, এইগুলো বইগুলোকে কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে। তবে কি, বর্তমানে যে ক্লাস 9, 10-এর বই চলছে এগুলো পড়লে হবে না, পুরনো কোনো সিলেবাসের যদি বই পাও তোমরা সেইগুলোকে একটু পড়তে হবে। ওকে? বাকি বুক লিস্টের অনেক ভিডিও আমার এই চ্যানেলে করা আছে। আমার টেলিগ্রাম গ্রুপে বুক লিস্টের একটা পুরো পিডিএফ দিয়ে দেওয়া আছে। তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে জয়েন করে ওখানে যে পিডিএফ সেকশনে যাবে, ওখান থেকে তোমরা ওটা নিয়ে নিতে পারবে। ওকে? আচ্ছা, বাকি আনসার রাইটিং বলো, রিভিশন প্ল্যান বলো, সেটা আমরা ধীরে 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 বলতে থাকবো। আর মক টেস্টের স্ট্র্যাটেজি হচ্ছে অন্তত মাসে একটা করে মক টেস্ট দিতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের প্রিপারেশনটা কেমন প্রগ্রেস হচ্ছে বা আমাদের সত্যি সত্যি কিছু পড়াশুনো হচ্ছে কিনা আলটিমেটলি। ওকে? তো যাই হোক, এই সার্বিক বিষয় নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে, তাহলে চলো কন্টিনিউ করি। ওকে, তো প্রথমেই আমি একটা বলতে চাই যে ডব্লিউবিসিএস প্রিপারেশনের মূল মন্ত্র হচ্ছে জাস্ট কতগুলো কথা। সেটা হচ্ছে, প্রথমে তো তুমি পড়বে, রিড, রিভাইজ, প্র্যাকটিস, অ্যানালাইজ অ্যান্ড রিপিট। ওকে? অর্থাৎ প্রথম তুমি কোনো একটা টপিক পড়লে সেটাকে এবার রিভাইজ করো। যেটা তুমি পড়লে, আজকে মনে করো একটা বিষয় পড়লে, সেটাকে আগামী দিনে রিভাইজ করো। তারপর সেই টপিক থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো, সেই টপিক থেকে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো। কারণ কথা হলো যে দাদা এমসিকিউটা কোত্থেকে প্র্যাকটিস করব, অবশ্যই আমি এই ভিডিওতে বলবো কোত্থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন এমসিকিউ প্র্যাকটিস করার পরে তুমি দেখবে যে একটা চ্যাপ্টারে যদি 60 এমসিকিউজ থাকে, মনে করো কোনো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টারে ওই এমসিকিউ বইটাতে 60খানা কোয়েশ্চেন দেওয়া আছে। তাহলে তুমি থিওরি পড়ে নিয়েছো, সেই থিওরিটাকে রিভাইজ করে নিয়েছো, এবং তারপর তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে এসেছো। সেখানে গিয়ে তুমি দেখলে যে 60খানা কোয়েশ্চেনের মধ্যে তুমি 30টা কোয়েশ্চেন পারছো, বা 40টা কোয়েশ্চেন পারছো, বা 50টা কোয়েশ্চেন পারছো, এরকম করে কিছু না কিছু তো পারবে। এবার তাহলে তুমি যেগুলো পারছো না সেই কোয়েশ্চেন্স গুলোকে হাইলাইট করো, এবং সেই জায়গাগুলো আবার থিওরিতে ফিরে এসো। থিওরিতে এসে দেখো যে সেই জায়গাগুলোতে কি প্রবলেম হচ্ছে যার জন্য তুমি আনসারগুলো করতে পারলে না। ক্লিয়ার হলো? তাহলে প্রথমে তুমি পড়লে, তারপর সেটাকে রিভাইজ করলে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করলে, তারপর সেটাকে অ্যানালাইজ করলে, অ্যান্ড দেন এই প্রসেসটাকে আবার কি করতে হবে, রিপিট করতে হবে। ওকে? তাহলে ডব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য যে মূল মন্ত্র সেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে প্রথমে থিওরি পড়লে, তারপর সেটাকে রিভাইজ করলে, তারপর এমসিকিউ পড়লে, প্র্যাকটিস করলে, সেই এমসিকিউটাকে অ্যানালাইজ করলে, কতগুলো পারলে, কতগুলো পারলে না, কেন পারলে না, সেটা কি পড়া হয়নি, এই অ্যানালাইজটা করলে, অ্যান্ড দেন এই পুরো প্রক্রিয়াটাকে আবার রিপিট করতে হবে। তাহলে এই যে যে রিপিটেশন পদ্ধতিতে যদি তুমি চলতে থাকো না, তাহলে দেখবে যে ভুল হবে না, মাথা থেকে বেরিয়ে যাবে না। হিউম্যান ব্রেন এমন একটা সিস্টেম যেখানে প্র্যাকটিসের মধ্যে না থাকলেই তুমি ভুলে যাবে। তাই যদি এই পুরো প্রসেসের রিড, রিভাইজ, প্র্যাকটিস, অ্যানালিসিস, এই 4টে জিনিসের যদি রিপিট না করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে 0। ওকে?
ভেরি গুড। আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা, ডব্লিউবিসিএস প্রিপারেশনে যখন তোমরা আসছো, সেই জন্য আমি একটা কথাকে রিমেম্বার করতে বলবো, স্মরণ রাখতে বলবো, দ্যাট ইজ ডব্লিউবিসিএস ইজ নট আ টেস্ট অফ ইন্টেলিজেন্স অ্যালোন। ওকে, অর্থাৎ ডব্লিউবিসিএস শুধুমাত্র জ্ঞানের পরীক্ষা তা কিন্তু নয়। ইট ইজ আ টেস্ট অফ কনসিস্টেন্সি, রিভিশন অ্যান্ড স্মার্ট স্ট্র্যাটেজি। বরং এটি একটি কনসিস্টেন্সি, রিভিশন অ্যান্ড স্মার্ট স্ট্র্যাটেজি, কতটা স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে তুমি পড়ছো, রিভিশন তোমার কতটা হচ্ছে, কনসিস্টেন্সি তোমার কেমন আছে। আজ বই পড়লে দুদিন বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, তো এমন করলে হবে না, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এবং দেন রিভিশনটা যাতে ঠিকঠাক হয়, অর্থাৎ এই রিপিটেশনের পদ্ধতি যাতে ঠিকঠাক হয় এটা মাথায় রাখতে হবে। আর স্মার্ট স্ট্র্যাটেজি তো করতেই হবে। হোয়াট ইজ স্মার্ট স্ট্র্যাটেজি আমরা ধীরে ধীরে আলোচনা করবো। ওকে, চলো, বিষয়টা হচ্ছে যে স্মার্ট স্ট্র্যাটেজি কি দাদা? স্মার্ট স্ট্র্যাটেজি হলো একটা সাবজেক্টকে তুমি ধরলে, তাহলে আমি এখানে দেখিয়েছি কি হিস্ট্রি, হিস্ট্রিকে তুমি তুলে নিলে, হিস্ট্রিকে তুলে নিয়ে তুমি দেখবে যে হিস্ট্রি তিনটে পার্টে বিভক্ত আছে, অ্যানশিয়েন্ট, মেডিভেল অ্যান্ড মডার্ন। ঠিক আছে, তো অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কমপ্লিট করতে হবে, বেদিক সিভিলাইজেশন কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা কি করো, এবার খাতা পেন নিয়ে বসতে বলেছিলাম, এগুলোকে নোট ডাউন করবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটাকে খাতায় তুলে নেবে। তুমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি পড়বার সময় দেখে নাও যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তোমার কমপ্লিট আছে কিনা, তারপর বেদিক সিভিলাইজেশন কমপ্লিট আছে কিনা, তারপর জৈনিজম, বুদ্ধিজম এগুলো আছে কিনা, তারপর মৌরিয়ান এম্পায়ার কমপ্লিট আছে কিনা, গুপ্তা এম্পায়ার, সঙ্গম পিরিয়ড এগুলো কমপ্লিট আছে কিনা। তাহলে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে যদি এই 6টা পার্ট তোমার কমপ্লিট থাকে, তাহলে অ্যানশিয়েন্ট হিস্ট্রি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তোমার কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যখনই থিওরি কমপ্লিট হবে, সঙ্গে সঙ্গে এমসিকিউতে চলে আসবে। যখনই থিওরি কমপ্লিট হবে তখনই তুমি এমসিকিউতে চলে আসবে। এবার কথা হলো দাদা, স্মার্ট স্ট্র্যাটেজিটা কি? স্মার্ট স্ট্র্যাটেজিটা হলো যে এই যে কোশ্চেন প্যাটার্ন নতুন আসছে, এজন্য আমাকে কি করতে হবে না, ইউপিএসসি তে যে কোশ্চেন্স গুলো প্রিলিমসে জিজ্ঞেস করা হচ্ছে, প্রিলিমসে এই বিষয়গুলোর উপরে, সেইখান থেকে আমায় পিওয়াই কিউজ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ এই টপিকগুলোকে আমি পড়লাম, পড়ার পর আমি যে পিওয়াই কিউজ প্র্যাকটিস করব সেটা ইউপিএসসি প্রিলিমস লেভেলের করতে হবে। তাহলে গিয়ে আমরা প্রিলিমস বা মেন্স যেখানেই হোক না কেন, সেখানেই কিন্তু আমরা নিজেদেরকে সেই জায়গাতে এস্টাবলিশ করতে পারবো। ওকে, ভেরি গুড। মেডিভেল ইন্ডিয়া যখন পড়ছো, দিল্লি সুলতানি যুগ পড়বে, তারপর বিজয়নগর সাম্রাজ্য পড়বে, মুঘল এম্পায়ার পড়বে, আর ভক্তি আর সুফি মুভমেন্টটাকে পড়লে মেডিভেল কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসো মডার্ন ইন্ডিয়াতে। তাহলে মডার্ন ইন্ডিয়াতে ইউরোপিয়ান অ্যারাইভালটা দেখে নিলে, তারপর বেঙ্গল রেনেসা দেখে নিলে, তারপর রিভোল্ট অফ 1857 দেখে নিলে, তারপর ট্রাইবাল অ্যান্ড প্রভিন্সিয়াল যে মুভমেন্টস গুলো আছে, ফার্মার্স মুভমেন্ট, সেগুলো দেখে নিলে, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশনটা পড়বে, সেখানে মডারেট ফেজটাকে পড়বে, এক্সট্রিমিস্ট ফেজটাকে পড়বে, তারপর রেভলিউশনারি যে মুভমেন্ট গুলো হয়েছে সেটা পড়বে, তার সাথে সাথে গভর্নর জেনারেল এবং ভাইসরয় যারা ছিল তাদের কৃতিগুলোকে একবার দেখতে হবে, ইন্টারিম গভর্নমেন্টটাকে দেখতে হবে, এবং তার সাথে সাথে কি করতে হবে না, পিওয়াই কিউ প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তাহলে এই কয়টা টপিক যদি হিস্ট্রিতে তুমি কমপ্লিট করতে পারো, তাহলে হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবার যারা অলরেডি কোনো চাকরি বাকরি করছো বা প্রফেশনাল ব্যক্তিত্ব যারা রয়েছে, তারা কি করবে, তারা এই জিনিসটাকে দেখো যে তুমি তোমার অফিসের ফাঁকে, অফিস করছো যা করছো তার ফাঁকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে দুদিনে কমপ্লিট করো বা একদিনে কমপ্লিট করো। অফিসে তুমি যাচ্ছ, যাবার পথে বাসে, ট্রেনে, ট্রামে, যাতে করে তুমি যাতায়াত করছো না কেন, সেই যে যাত্রা পথে একবার একটুখানি পড়ে নাও। অর্থাৎ কি, এই যে দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এরকম একটা 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 করে টপিককে যদি তুমি কমপ্লিট করো, তাহলে দেখবে কাজের ফাঁকে ফাঁকে কখন যে তোমার থিওরিটা কমপ্লিট হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না, অর্থাৎ তোমার নিজের অজান্তে কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। ক্লিয়ার হলো কথা? ওকে, ভেরি গুড। আর আমার ক্লাসে আমি এই প্রত্যেকটা বিষয়কে একদম ধরে ধরে থিওরি এবং তার সাথে সাথে কিন্তু এমসিকিউজও পড়াবো। ওকে, বেশ। এবার আসো জিওগ্রাফি। জিওগ্রাফিতে মোটামুটি 16খানা টপিক আছে। যেমন প্রথমে আর্থ অ্যান্ড ইউনিভার্সকে দেখে নিলে, ল্যাটিটিউড লঞ্জিটিউড দেখে নিলে, ইন্টেরিয়র অফ আর্থ দেখে নিলে, রক্স দেখে নিলে, রক্স থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, হুইচ অফ দ্য ফলোইং ফলস আন্ডার হুইচ টাইপ অফ রক্স, এই ধরনের কোয়েশ্চেন আসে। ঠিক, ভলক্যানো থেকে কোয়েশ্চেন আসে, আর্থকুয়েক, অ্যাটমসফিয়ার, ক্লাইমেট, মনসুন, ওশেনোগ্রাফি, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ওকে, ইন্ডিয়ান রিভার, সয়েল, এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ম্যাপিং,
এই সমস্তগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, আর তার সাথে সাথে এই টপিকস গুলোকে কমপ্লিট করাবার পরে তোমরা কোথায় চলে আসবে না, পিওয়াইকিউস, জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে হবে। এরপর পলিটি। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে দেখো আমি টপিকগুলো লিখে রেখেছি এবং তোমাদের এখানে দেখতে হবে যে এই টপিকগুলো আমার কমপ্লিট আছে কিনা। নিজেকে একবার প্রশ্ন করা যে আমি যে জিওগ্রাফিটা পড়ছি আমার রক্স সম্পর্কে ধারণা আছে তো, আমার অ্যাটমসফিয়ার সম্পর্কে ধারণা আছে তো, ক্লাইমেট সম্পর্কে আমার ধারণা আছে তো, আমি ইন্ডিয়ান রিভার সম্পর্কে জানি তো, সয়েল এগ্রিকালচার সম্পর্কে জানি তো, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি সম্পর্কে জানি তো। যখনই নিজেকে নিজে প্রশ্ন করবে তখনই দেখবে যে হ্যাঁ, এই জিনিসগুলো পড়ার একটা চাহিদা তৈরি হয়েছে। ওকে, বেশ। পলিটিতে চলে এসো। পলিটিতে মোটামুটি 15টা টপিক রয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট করবে, প্রিএম্বল দেখবে, সিটিজেনশিপ দেখবে, ফান্ডামেন্টাল রাইটস দেখবে, ডিপিএসপি দেখবে, ফান্ডামেন্টাল ডিউটিস দেখবে, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার দেখবে, তারপর জুডিশিয়ারি, তারপর কনস্টিটিউশনাল বডিজ দেখবে, তারপর এমার্জেন্সি। এই কনস্টিটিউশনাল বডিজ দেখার সাথে সাথে স্ট্যাটিউটরি কমিটিগুলোও কিন্তু এখান থেকে পড়বে একসাথে। এমার্জেন্সি দেখবে, ফেডারেলিজম দেখবে, লোকাল গভর্নমেন্ট দেখবে, আর তার সাথে সাথে কিছু অ্যামেন্ডমেন্টস দেখবে, এবং অ্যামেন্ডমেন্টস এর সাথে সাথে কি দেখবে না, গুরুত্বপূর্ণ জাজমেন্টস, গুরুত্বপূর্ণ জাজমেন্টস গুলোকে দেখবে, যেটা কিন্তু গত দিনের পরীক্ষাতে কিন্তু দেখবা তোমাদের একটা জাজমেন্টস থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, যদিও ওটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, তবুও জাজমেন্টসটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। ওকে, তো এই মোটামুটি এই কয়টা টপিক পলিটিতে কমপ্লিট করে নেবে, অ্যান্ড দেন তারপর এমসিকিউ প্র্যাকটিস করলে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করলে এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবং এই যে যে প্রিপারেশন গুলো করছো এটা কিন্তু তুমি প্রিলিমস মেইনসকে মিশিয়ে করছো, কারণ দুটোকে আলাদা করে দেখার কোনো জায়গা নেই। ওকে, বেশ। এবার ইকোনমিতে চলে এসো। ইকোনমিতে দেখবে আমার চ্যানেলে পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে, ওখানে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে ডিসকাসড করা হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম কি জিনিস আছে, জিডিপি, জিএনপি, এনএনপি কি আছে, ইনফ্লেশন, ব্যাংকিং, আরবিআই কিভাবে কাজ করে, ফিসকাল পলিসি কিভাবে হয়, মনিটারি পলিসি কি, বাজেট, ট্যাক্সেশন, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এক্সটার্নাল সেক্টর, ইকোনমিক সার্ভে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের ইকোনমিতে পড়তে হবে। ওকে, আর এটা কোত্থেকে পড়বে, এটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও করে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু পড়ানো হয়েছে, এবং তার সাথে সাথে কি করতে হবে না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো জেনারেল সায়েন্স থেকে পড়বো। দেখো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, বায়োলজি আমি কি ক্লাস 10 পর্যন্ত পড়বো? না, ক্লাস 10 পর্যন্ত বায়োলজি পড়লে গত দিনের যে প্রশ্নপত্র সেখানে কিন্তু কমপ্লিট হবে না, কারণ ওখানে জাইগোটিন সম্পর্কে দেওয়া আছে, ওখানে অ্যান্টিবায়োটিক্স এর ওয়ার্কিং প্রিন্সিপালস দেওয়া আছে। ওকে, তো সেই কারণে কি হচ্ছে না, বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কমপ্লিট মাই ক্লাসেস অনলি, অর্থাৎ এই বায়োলজির ক্লাসেস তোমাদের কমপ্লিট ফ্রি ইউটিউবে দেওয়া রয়েছে, ফিজিক্সও দিয়ে দেবো, কেমিস্ট্রিও দিয়ে দেবো, বা যারা আমার ক্লাসে জয়েন করবে তারা এগুলো অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলছি যে জেনারেল সায়েন্সের একটা বই থেকে বা একটি ক্লাসের বই থেকে হয় না। আমি এই জেনারেল সায়েন্সকে আমার নিজের মতন করে আমি পড়াবো, সেই জায়গা থেকে তোমাদের শুধুমাত্র ওই জায়গায় পড়তে হবে, এর জন্য আলাদা করে কোনো বই পড়বার কোনো প্রয়োজন নেই। তাই বললাম যে কমপ্লিট মাই ক্লাসেস অনলি। তাহলে জেনারেল সায়েন্সের জন্য কি করতে হবে দাদা, জেনারেল সায়েন্সের জন্য আমি যে ক্লাসেস গুলো করাবো সেগুলো করলেই এনাফ। ওকে, বেশ। আর তার সাথে সাথে আমাদের কি করতে হবে না, বেসিক অ্যারিথমেটিকটাকে কমপ্লিট করতে হবে এবং বেসিক রিজনিংটাকে কমপ্লিট করতে হবে, তাহলেই দেখবে যে না প্রিলিমস বলো মেইনস বলো সেটা আলটিমেটলি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ। এবার আসো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটার কিন্তু গুরুত্বটা অনেক দেখতে পেয়েছি আমরা বিগত দিনের প্রশ্নপত্রে, যেখানে ইকোসিস্টেম সম্পর্কে, ফুড চেইন, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, তারপরে তোমার কপ মিটিংস গুলো যেগুলো হয়, রামসার সাইটস, ন্যাশনাল পার্কস, এবং এর সাথে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ গুলো, এনভায়রনমেন্টাল অ্যাক্টস কি কি এসছে, নিউক্লিয়ার এনার্জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এইগুলোর উপরে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেক বা এনভায়রনমেন্ট থেকে। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জেলাগুলি সম্পর্কে তথ্য, পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে, কতগুলো অভয়ারণ্য আছে, তারপর ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর রয়েছে, এই জায়গাটাকে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে যে তোমরা যে সিলেবাসটা দেখলে আমি এতক্ষণ দেখালাম, এই সমস্তটাই কিন্তু আমাদের ক্লাসে আমরা এক এক করে ধীরে ধীরে কমপ্লিট করব। ওকে, বাকি যারা যারা
তোমার অন্য জায়গা থেকে পড়বে, তাও এই জিনিসগুলোকে যেন কমপ্লিট করতে পারো সেটাকে একটু মাথায় রাখবে। ওকে, বেশ। এবার সব থেকে গুরুত্বপূর্ণ দাদা, কারেন্ট অ্যাফেয়ার্স কোত্থেকে পড়বো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি একদম বেস্ট সাজেশন যেটা দিই সেটা হচ্ছে রেপুটেড যে ইউটিউব চ্যানেলস গুলো আছে, বিশেষ করে হিন্দি চ্যানেল, যে সমস্ত টিচাররা ওখানে আছেন খুব হাইলি কোয়ালিফাইড টিচার, তারা তারা বিভিন্ন তারা এতটাই রিসার্চ করেন বিষয়গুলো নিয়ে যে সেই চ্যানেলগুলো, দেখো বহু চ্যানেল আছে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ান। হ্যাঁ, তোমরা যেটা করবে সেটা একবার সার্চ করবে, হ্যাঁ, যে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা এভাবে তোমরা সার্চ করলেই দেখবে যে অজস্র ভিডিও তোমাদের সামনে এসে হাজির হয়েছে। সেখান থেকে কয়েকটা ভিডিও প্লে করে করে দেখবে, যে স্যারের পড়ানো ভালো লাগবে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার ক্লাসেসগুলোই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিয়মিত রূপে দেখবে। তাহলে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি হয়, পড়লে তুমি ভুলে যাবে। কোনো বই থেকে যদি আমি তোমায় পড়তে বলি কারেন্ট অ্যাফেয়ার্স ভুলে যাবে, কিন্তু যদি তুমি অডিও ভিজুয়াল মোডে যদি লার্ন করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ইউটিউব ভিডিওস দেখে, তাহলে তুমি অনেক বেশি লাভবান হবে, কিন্তু এটা আমার গ্যারান্টি। ঠিক, এছাড়াও যদি মনে হয় না আমি দাদা পড়বই, তাহলে অনেক অনেক ফ্রি ওয়েবসাইটস আছে, অনেক অনেক ফ্রি ওয়েবসাইটস যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে পড়তে পারবে। আর তার সাথে সাথে মোর রিলায়েবল যেটা, দ্যাট ইজ যোজনা ম্যাগাজিন, যেটা বাংলায় আমরা যোজনা বলি। তো যোজনা পত্রিকাটা কিন্তু ভালো করে পড়লে অন্তত ডব্লিউবিসিএস এর জন্য এনাফ 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 মোর দ্যান এনাফ হয়ে যাবে। ওকে, যোজনা পত্রিকাটি মোটামুটি ধরো তুমি যদি একবার গুগলে সার্চ করো যোজনা ম্যাগাজিন পিডিএফ, তাহলে দেখবে অজস্র ওয়েবসাইট পেয়ে যাবে যারা যোজনা ম্যাগাজিনটাকে ফ্রি অফ কস্ট তোমাদের সকলের জন্য অ্যাভেল করে রেখেছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জায়গাগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রিপেয়ার করে নাও। বেশি এর জন্য নিউজ পেপার কিনে পড়া শুরু করলে, এটা সেটা করলে এত কিছু করার এখানে প্রয়োজন নেই। ওকে, আর কি আছে, এবার আসো ব্যাচ ইনফরমেশনটা একটু দিয়ে দিই। আমার সপ্তাহে 5 দিন ক্লাস হবে, আর ক্লাস হবে রাত্রির 8:30 থেকে 10:30 পর্যন্ত, যেখানে সাবজেক্ট ওয়াইজ থিওরি এবং এমসিকিউ কমপ্লিট হবে। প্রত্যেক দিনের ক্লাস নোট পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। যে ব্যাচটি কম্বাইন্ড হবে প্রিলিমস অ্যান্ড মেইনসকে টার্গেট করে। প্রত্যেক দিন গুগল মিট অ্যাপ্লিকেশনে লাইভ ক্লাসেস হবে। মান্থলি ফিস থাকবে 500 রুপিস, কোনো অ্যাডমিশন ফিস নেই। এবং এই ব্যাচে পড়তে গেলে আমি যে সব তোমাদের করে দেবো এমনটা নয়, সেলফ স্টাডিকে মোর ফোকাস করতে হবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেলফ স্টাডি দিতে হবে। কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বিষয় পড়ালাম, আর সেই বিষয়টা যদি তোমরা নিজেরা না পড়ো, নিজেরা রিভিশন না করো, তাহলে হবে না। ওকে, আর প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। সেটা কোত্থেকে? ফ্রম সাজেস্টেড বুকস। সাজেস্টেড বুকস কি দাদা? আমি দুটো বলছি। একটা আছে, দেখবা যে 21,000 প্লাস জিকে বলে, 21,000 প্লাস জিকে বলে একটি এমসিকিউ বই রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে মার্কসম্যান পাবলিকেশনের বই রয়েছে, ওপি ভার্মা এই বইটি আছে। কে? ওপি ভার্মার বইটা রয়েছে, এই বইটা নিয়ে নিতে পারো। আর যারা বলছো যে না দাদা আমরা বেঙ্গলি মিডিয়াম এমসিকিউ পড়তে চাই, তাহলে তারা অবশ্যই জগন্নাথ জানা স্যারের জগন্নাথ জগন্নাথ জানা স্যারের বইটাকে কিন্তু কিনে নেবে। এই দুটো বইয়েরই লিংক, পারচেজিং লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা লিংকে ক্লিক করে এই বই দুটোর কাছে পৌঁছে যাবে, যেখান থেকে তোমরা এই বই দুটোকে পারচেজ করে নিতে পারো। ওকে, এবার কথা হচ্ছে দাদা ব্যাচে কিভাবে পড়াবেন আপনি? আমি পড়াবো যেটা সেটা হচ্ছে আমি তোমাদের সমস্ত সাবজেক্টগুলোকে পড়াবো। হ্যাঁ, আমার কোনো আলাদা এই তামঝাম নেই। হ্যাঁ, না অ্যাপ্লিকেশন আছে, না কোনো ছেলে রাখা আছে যারা আমাকে হেল্প করবে, না, যা কিছু করি আমি সব নিজে নিজেই করি, একা একাই করি। ওকে, এই জন্য কোনো তামঝাম নেই। আহ, যা কিছু হবে নিজের মতন করে হবে। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে 1 or 2 সাবজেক্টস, ধরো নাও 2 সাবজেক্টস আমরা এক এক করে কমপ্লিট করব। ঠিক আছে, 2 সাবজেক্টস। ধরো আমি যদি হিস্ট্রি শুরু করি, তাহলে হিস্ট্রির সাথে ধরো পলিটিকে নিয়ে নিলাম। হিস্ট্রি অ্যান্ড পলিটি এই দুটো প্যারালালি চলতে থাকবে, থিওরি ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, আর তার সাথে সাথে তোমাদের যে সাজেস্টেড বুকস দুটো আমি বললাম একটু আগে, ওই বইগুলো থেকে অন্য সাবজেক্টের এমসিকিউ গুলো পড়তে হবে। কি বললাম? থিওরি ক্লাস আমাদের দুটো সাবজেক্টের উপরে থিওরি ক্লাস চলতে থাকবে। যে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সেখানে এই দুটো সাবজেক্টের থিওরি চলতে থাকবে। এবং অন্য সাবজেক্টগুলোর এমসিকিউ কিন্তু ওই বই থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বা পড়তে হবে।
বোঝা গেল ব্যাপারটা কিভাবে চলবে ব্যাচটি? ঠিক। আর এর সাথে সাথে তোমাদের যে ইংলিশ রাইটিংস আছে, ইংলিশ রাইটিংস, সেই ইংলিশ রাইটিংস এর জন্য কিন্তু সপ্তাহে একটা দিন ক্লাস থাকবে ইংলিশ রাইটিংস এর জন্য। ওকে, সো ওভারঅল একটা কম্বাইন্ড ব্যাচ যেখানে সমস্ত কিছু অ্যাভেল করা যাবে। মান্থলি ফিজ হচ্ছে 500 রুপিস। যারা মনে করছো ব্যাচটি জয়েন করবে তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো। এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও। এবং আগামী 20th অফ জুন থেকে আমরা নতুন ব্যাচে বসবো। 20th অফ জুন থেকে আমরা নতুন ব্যাচে বসবো। ওকে, তো সবাই দেরি না করে এখনই জয়েন করে যাবে। যারা জয়েন করতে চাইছো, কোনো অ্যাডমিশন ফিজ নেই, মান্থলি ফিজ হচ্ছে 500 রুপিস। ক্লাসে জয়েন করার সময় মান্থলি ফিজ পে করে তোমাকে ক্লাস জয়েন করতে হবে। ওকে, এর জন্য আমাকে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো 7001009146 নম্বরে। 7001009146, 700 191 46 এই নম্বরে মেসেজ করলেও তোমরা কিন্তু ব্যাচে জয়েন করার যে লিংক সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল আমার কথা। সবাই খুব খুব ভালো থেকো, তোমাদের আগামী দিনের প্রিপারেশন খুব ভালো হোক। ওকে।